আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় এসএসসি 25 হিসাব বিজ্ঞানের নবম অধ্যায়। আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা আমরা আগে থেকেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো ওই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমরা তোমাদের বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে নবম অধ্যায়ে মানে রেওয়ামিল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই না? তো আমি তোমাদেরকে অনুরোধ করব একটা জিনিস, যে তোমরা লিঙ্কটা একটু শেয়ার করে দাও, আর আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। এই নবম অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে। তো যারা 25-এর এসএসসি পরীক্ষার্থী আসো, এই রেওয়ামিলটা তুমি যদি এখন ভালোভাবে পারো, মনে রাখবা এই রেওয়ামিলটা কিন্তু এইচএসসি তো আছে, তাহলে অবশ্যই আমাদের জন্য সুবিধা। আমরা এই জায়গায় ভালোভাবে পারলে আমরা অবশ্যই কিন্তু সামনের দিনগুলো তো ভালোভাবে পারবো। আর রেওয়ামিল না পারলে আমরা কিন্তু আর্থিক বিবরণীও ভালোভাবে পারবো না, কারণ এই রেওয়ামিলের এন্ট্রিগুলো মানে রেওয়ামিল থেকেই কিন্তু আর্থিক বিবরণীটা আমাদেরকে প্রস্তুত করতে হয়, তাই না? তো যাই হোক, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা জাস্ট আমাকে একটু জানাবা। আমি এখনই তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করে দিব। তো আজকে আমি তোমাদেরকে সরাসরি বোর্ড প্রশ্ন আমি আলোচনা করে দিব। কেমন? যারা এসএসসি পরীক্ষা দিবা 25-এ, তোমাদের জন্য এই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই। তো তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, এবং আমাদের এই গ্রুপের লিঙ্কটা তাদের সাথে শেয়ার করো। তারা যেন আমাদের গ্রুপটাতে জয়েন করে ক্লাসগুলো করে ফাইনাল পরীক্ষায় মানে বোর্ড পরীক্ষায় যেন ভালো একটা ফলাফল করতে পারে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখো দেখো এই জায়গায় একটা রেওয়ামিল দেওয়া আছে। দেখো এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, দেখো এই জায়গায় অনেকগুলো এন্ট্রিও দেওয়া আছে। একটু ভালোভাবে খেয়াল করবা, এই জায়গায় অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে। কিন্তু দেখো সমন্বিত ক্রয়, এই সমন্বিত ক্রয় থাকলে কি করতে হবে? হ্যাঁ, এটা কিন্তু আলোচনা আমরা এর আগেও করেছি, আমার ইউটিউবে দেওয়া আছে। সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিলে কি করতে হবে, তারপরে বিক্রয় মূলধন, ক্রয় খতিয়ানের জার্মানি পাওনাদার। এবার আসো আমাদেরকে এই জায়গায় প্রশ্নটা কি বলছে সেটা আগে দেখি, তারপরে আমরা ধাপে ধাপে আমি রেওয়ামিলটা সুন্দর করে প্রস্তুত করে দেখাবো তোমাদেরকে। দেখো প্রশ্নটা আমাদেরকে বলছে উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় করো। উত্তোলন, টোটাল উত্তোলনের মোট পরিমাণ বাইর করতে বলছে, অর্থাৎ যত টাকার উত্তোলন হয়েছে সেটার পরিমাণটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে উত্তোলন কোনটা? এই যে একটা উত্তোলন। তারপরে আর উত্তোলন বলতে এই জায়গায় আছে যে আয়কর। আয়কর মানে একটা উত্তোলন। মনে রাখবা, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আয়কর কিন্তু মালিকের নিজস্ব একটা ব্যয়, যার কারণে এই আয়করটাকে এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা উত্তোলন হিসাবে গ্রহণ করে থাকি। তাই এই জায়গায় যে মোট উত্তোলনের পরিমাণ বাইর করতে বলছে, তাহলে এই উত্তোলনের সাথে এই যে আয়কর, এই দুইটা আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের মোট উত্তোলনের পরিমাণ। কেমন? এবার আসো আমরা ছকটা কিভাবে করব। বেশি না, ছোট্ট করে একটা ছক আঁকলেই হবে। এই যে এইভাবে ছোট্ট করে একটা ছক আমরা তৈরি করে নিব। কেমন? আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি? এই যে দেখো, ওকে, বিবরণ টাকা টাকা। দেখো বিবরণ টাকা টাকা, একটু ভালো করে বুঝো। বিবরণ টাকা টাকা। এবার মোট উত্তোলনের পরিমাণ বাইর করব। তো উত্তোলন যেটা রেওয়ামিলে আছে ওইটা আমরা আগে লিখে নিব। এই যে উত্তোলনটা 3000 টাকা, তার সাথে আমি যোগ করব, যোগ করা লাগবে না, যোগ না করে আমরা এইভাবে লিখে দিই আয়কর।
আয়কর। এই আয়করও কিন্তু একটা উত্তোলন। আবারও বলতেছি, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আয়কর মানে হচ্ছে মালিকের নিজস্ব ব্যয়। আর আমরা জানি মালিকের নিজস্ব যে কোনো ব্যয়টাকে আমরা কি নামে লিখবো? উত্তোলন নামে লিখবো। মালিকের নিজস্ব ব্যয়টাকে আমরা কি নামে লিখবো? উত্তোলন নামে লিখবো। বলতো ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন, মোট উত্তোলনের পরিমাণ। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন, মোট উত্তোলনের পরিমাণ। বলো বুঝতে পারছো কিনা? দেখো প্রশ্নটা কি বুঝতে পারছো, আমাকে একটু জানাবা। প্রশ্নটা কি বুঝতে পারছো? এই যে দেখো ক নম্বর প্রশ্ন, মোট উত্তোলনের পরিমাণ আমরা কিভাবে বের করলাম? উত্তোলন এবং আয়কর এই দুইটা জিনিস আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। এই দুইটা জিনিস আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ক নম্বর প্রশ্নটা কি বুঝতে পারছো? এবার আসো খ নম্বর প্রশ্নটা আমাদেরকে একটা রেওয়া মিল প্রস্তুত করতে বলছে। তো আমরা রেওয়া মিল প্রস্তুত করার পূর্বে আমাদেরকে কিন্তু একটা ছক তৈরি করে নিতে হবে। এই যে দেখো, তো আমরা যে ছকটা তৈরি করব, দেখো রেওয়া মিলের ঘর কয়টা? রেওয়া মিলের ঘর 5টা, যদিও এটা কিন্তু নির্দিষ্ট না। IAS কর্তৃক রেওয়া মিলের ঘর যে 5টা এটা কিন্তু নির্দিষ্ট না। তারপর আমরা রেওয়া মিলের জন্য কয়টা ছক করে থাকি? 5টা। এই যে দেখো, প্রথমে হচ্ছে ক্রমিক নং, এই জায়গায় আমরা দিব ক্রমিক নং, তারিখ না ক্রমিক নং দিব। তারপরে আমরা লিখবো হিসাবের নাম বা বিবরণ, কি লিখবো? বিবরণ লিখবো, বিবরণ। তারপরে আমরা লিখবো খতিয়ান পৃষ্ঠা, কি পৃষ্ঠা? খতিয়ান পৃষ্ঠা লিখবো। তারপরে আমরা লিখবো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই যে দেখো ক্রমিক নং। তারপরে তোমরা হিসাবের নাম যেটাই লিখো না কেন লিখতে পারো, তো আমি বলবো যে সংক্ষেপে বিবরণ লিখে দাও তাইলে হবে। তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এই জায়গায় আমরা লিখবো কি? খতিয়ান পৃষ্ঠা। তারপরে হচ্ছে আমরা লিখবো ডেবিট টাকা, কি লিখবো? ডেবিট টাকা লিখবো। তারপরে আমরা কি লিখবো? ক্রেডিট টাকা লিখবো। কেমন? এরপরে আসো আমরা উপরে প্রতিষ্ঠানের নামটা লিখে নিব, তারপরে আমরা সাল লিখবো, তারপরে লিখবো আমরা রেওয়া মিল। এবার আসো রেওয়া মিলের যেই এন্ট্রিগুলো প্রশ্নে আছে আমরা একবার দেখে নিব। এই যে রেওয়া মিলের পক্ষ কিন্তু দুইটা পাইছি, একটা ডেবিট একটা ক্রেডিট। এবার এই এন্ট্রিগুলো কোনটা ডেবিটে বসবে আর কোনটা ক্রেডিটে বসবে ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, এই যে দেখো একটা কথা মনে রাখবা, হিসাব তো 5 প্রকার, হিসাব 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাব সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে ব্যয়, মানে সব কথাটা ডেবিট পাশে বসবে। আর বাকি যে 3 প্রকার হিসাব আমরা সংক্ষেপে জানি সেটা হচ্ছে আদম। এই আদম কথাটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে এইটুক জায়গা যদি আমি মনে রাখতে পারি তাহলে মোটামুটি অনেকগুলো এন্ট্রি আমার ধরতে সুবিধা হবে। হ্যাঁ, অনেকগুলো এন্ট্রি আমার ধরতে সুবিধা হবে। এই যে দেখো সব ডেবিট পাশে বসবে আর আদম কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। সব মানে কি? সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট পাশে বসবে। আর আদম মানে কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এই আদম কথাটা কিন্তু ক্রেডিট পাশে বসবে। তবে আদমের যে ম মানে কিন্তু মালিকানা সত্ত্ব, ওই মালিকানা সত্ত্বের 4টা উপাদানে কিন্তু ক্রেডিট পাশে বসবে না। মালিকানা সত্ত্বের যেই উপাদানগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে মূলধন আর আয়, ওইটা ক্রেডিট পাশে বসবে। যেই উপাদানগুলো তাকে আবার হ্রাস করে ওইটা কিন্তু ডেবিট পাশে বসবে। কেমন? এবার আসো আমরা এই জায়গায় যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে সমন্বিত ক্রয়। ভাই সমন্বিত ক্রয় জিনিসটা কি? এই যে দেখো আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই সমন্বিত ক্রয় জিনিসটা কিভাবে বাহির করতে হয়। সমন্বিত ক্রয় যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় আবার একই কথা। এই যে দেখো সমন্বিত ক্রয় বাহির করতে হয় প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো অনেক সৃজনশীলে কতে বলে সমন্বিত ক্রয় বাহির করো, তখন আমরা কিভাবে বাহির করব? এই যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে আমরা যোগ করব ক্রয়। কি যোগ করব? ক্রয় যোগ করব। এবার ক্রয় থেকে আমি বাদ দিব কি? ক্রয় ফেরত বাদ দিব। এরপর আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ। এই ক্যালকুলেশনটা করার পরে যেই অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কে বলা হয় সমন্বিত ক্রয়। এই অ্যামাউন্টটাকে বলা হয় সমন্বিত ক্রয়।
তাহলে এইভাবে আমরা সমন্বিত ক্রয় বাইর করব। তো এই অঙ্কে সমন্বিত ক্রয়ের রেজাল্টটা দেওয়া আছে। তাহলে সমন্বিত ক্রয় আমরা কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো, কারণ এটা ব্যয়। সমন্বিত ক্রয় আমরা কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। কেন ডেবিট পাশে বসাবো? কারণ এটা ব্যয়। ব্যয় সবসময় কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। সম্পদ আর ব্যয় সবসময় কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। আবারও বলতেছি, সম্পদ আর ব্যয় সবসময় কোথায় বসাবো? ডেবিট পাশে। কয় হাজার টাকা? 20,000 টাকা। কয় হাজার? 20,000 টাকা। তাহলে আমরা কিভাবে করব? এই যে এই জায়গায় আমরা লিখবো 01, এটা 1 নাম্বার এন্ট্রি। তারপরে এই জায়গায় আমরা বিবরণের ভিতরে নামটা লিখবো। এই যে দেখো, সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়, এই যে দেখো সমন্বিত ক্রয়। ক্রয়ও ডেবিট পাশে বসে, সমন্বিত ক্রয়ও কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। তবে সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিল করার সময় একটা জিনিস পরিবর্তন হবে, সেটা মাথায় রাখবা। সেটা হচ্ছে নরমালি সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসতো না, কিন্তু সমন্বিত ক্রয় থাকার কারণে সমাপনী মজুত পণ্যটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব আমরা। কেমন? তাহলে সমন্বিত ক্রয় আমরা লিখে ফেললাম। ওকে ফাইন। তারপরে দেখি আছে কি? বিক্রয় 30,000 টাকা। বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে কিন্তু আয় হয়। তাহলে আমরা এই জায়গায় লিখবো 2 নাম্বার, লিখে এই জায়গায় লিখবো আমরা বিক্রয়। বিক্রয় করলে কিন্তু আয় হয়। বিক্রয় কয় টাকা? 30,000 টাকা। তাই আমরা এটাকে কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। বলো তো, বুঝতে পারছো কিনা? বিক্রয় করলে কি হয়? আয় হয়। আর আয় সবসময় ক্রেডিট পাশে বসবে। তারপরে মূলধন, এই যে মূলধন মালিকানা সত্ত্ব। মূলধন মানে একটা কি? মালিকানা সত্ত্ব না? আর মূলধন মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। মূলধন মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। তাই এটা রেওয়ামিলের কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। এই যে মূলধন, মূলধন এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই জন্য আমরা এটাকে কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো রেওয়ামিলের। কেমন? তাহলে বসিয়ে দিই আমরা ক্রেডিট পাশে। এই যে দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখবো কি? মূলধন। তাহলে মূলধন কয় হাজার টাকা? 21,000 টাকা। এবার আসো, মূলধনের পরে আমরা দেখবো আর কি আছে। দেখো, ক্রয় খতিয়ানের জের। এখন তোমাদেরকে এই জায়গায় বুঝতে হবে ক্রয় খতিয়ানের জের এই জিনিসটা কি, ভালোভাবে বুঝো। ক্রয় খতিয়ানের জের কেমন? এই যে দেখো, ক্রয় খতিয়ানের জের আমরা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি। ক্রয় খতিয়ানের জের জিনিসটা কি দেখো, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার। ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার। আবারও বলতেছি, এই যে ক্রয় খতিয়ানের জের যেই কথা, পাওনাদার একই কথা। ক্রয় খতিয়ানের জের যে কথা, পাওনাদার একই কথা। তাহলে পাওনাদার এটা আমাদের জন্য কি? পাওনাদার এটা আমাদের জন্য দায়। পাওনাদার এটা আমাদের জন্য কি? দায়। যেহেতু পাওনাদার আমাদের জন্য দায়, তাহলে আমি এই পাওনাদারের টাকাটা রেওয়ামিলের কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো। কারণ আমরা জানি আদম কথাটা ক্রেডিট পাশে বসে। আয়, দায়, মালিকানা সত্ত্ব। তবে মালিকানা সত্ত্বের কোন উপাদানটা ক্রেডিট পাশে বসবে? যেই উপাদানটা মালিকানা সত্ত্বকে কি করবে? বৃদ্ধি করবে, ওই উপাদানটাই কিন্তু ক্রেডিট পাশে বসবে। তাহলে এই যে দেখো, ক্রয় খতিয়ানের জের এটা আমরা রেওয়ামিলের কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই জায়গায় ক্রয় খতিয়ানের জের কথাটা লিখবো। তোমাকে আগে জানতে হবে এই ক্রয় খতিয়ানের জের এটা কার নাম? ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। আবারও বলতেছি, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। আমি আবারও বলতেছি, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। তো পাওনাদার কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। তাই ক্রয় খতিয়ানের জের কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে, কারণ এটা দায়। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবেন। তারপরে প্রাপ্য সুদ, বলেন তো এটা আমাদের জন্য কি? প্রাপ্য সুদ। আপনি একটা কথা মনে রাখবেন সবসময়, এই প্রাপ্য কথাটা থাকলে, হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখেন, পয় রফলা দিয়ে হিসাব বিজ্ঞানের 4টা শব্দ তৈরি হয়। এই পয় রফলা দেয়া হিসাব বিজ্ঞানের 4 ধরনের শব্দ আমরা তৈরি করি। এই যে দেখেন, দেখেন প্রাপ্য মানে কি? এই যে দেখেন, প্রাপ্য জিনিসটা আসলে কি? প্রাপ্য মানে পাবো, এখনো পাই নাই। প্রাপ্তি, প্রাপ্তি মানে পেয়েছি, মানে আমার কাছে চলে আসছে। তারপরে প্রদত্ত,
প্রদত্ত মানে দিয়েছি, তারপর হচ্ছে প্রদেয়, প্রদেয় মানে দিব, এখনো আমি দেই নাই, দিব। তাহলে এই যে দেখেন, এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অনেক জায়গায় ব্যবহার হবে। চলতি সম্পদ, চলতি দায়, এগুলো বাইর করতে কাজে লাগবে। তাহলে প্রাপ্য মানে পাবো, এখনো পাই নাই, যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত এটা আমার কাছে সম্পদ হিসাবে গণনা হবে। তার মানে এই প্রাপ্য কথাটা, এই প্রাপ্য কথাটা লেখা দেখলেই এটাকে আমি সম্পদ হিসাবে ধরবো। আর এটা কেমন সম্পদ জানো? এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে এই যে প্রাপ্য, এই প্রাপ্য কথাটা যার সঙ্গে থাকবে, প্রাপ্য কথাটা যার সঙ্গে থাকবে তুমি এটাকে সম্পদ হিসাবে ধরে নিবা। যেমন প্রাপ্য বিল, প্রাপ্য সুদ, প্রাপ্য নোট, প্রাপ্য কমিশন, প্রাপ্য হিসাব। প্রাপ্য লেখাটা দেখলেই এটা আমাদের জন্য সম্পদ। প্রাপ্তি মানে পেয়ে গেছি, আমার কাছে চলে আসছে, এটা আমার জন্য আয়। কোন ধরনের আয়? এটা মুনাফা জাতীয় আয়। প্রাপ্য মানে পেয়ে গেছি, প্রাপ্য মানে পেয়ে গেছি, প্রাপ্য যেই কথা, প্রাপ্তি একই কথা। তাহলে এই যে দেখো, এই প্রাপ্য যেই কথা, প্রাপ্ত, প্রাপ্ত একই কথা। এই যে প্রাপ্ত, এই কথাটা লেখা দেখলেই এটা আমার জন্য আয় হবে। এই যে প্রাপ্ত অথবা প্রাপ্তি লেখা দেখলেই এটা আমাদের জন্য আয় হবে। আমরা চোখ বন্ধ করে ক্রেডিট পাশে বসে দিতে পারবো। তারপরে দেখো, প্রদত্ত মানে দিয়ে দিছি, প্রদত্ত মানে দিয়ে দিছি, চলে গেছে, এটা আমাদের জন্য ব্যয়, এটা আমাদের জন্য ব্যয়। কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। প্রদেয়, প্রদেয় মানে এখনো দেই নাই, আমি দিব। তাহলে আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। এটা কেমন ধরনের দায়? এটা হচ্ছে চলতি দায়। এটা কেমন ধরনের দায়? এটা হচ্ছে চলতি দায়। এটা কেমন ধরনের দায়? এটা হচ্ছে চলতি দায়। তাহলে এই যে দায়, এটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। এই যে প্রদেয়, এই প্রদেয় লেখাটা দেখলেই কোনো কথা নাই, এটাকে দায় ধরবা, ক্রেডিট পাশে লিখবা। এই প্রাপ্য কথাটা লেখা দেখলেই কোনো কথা নাই, এটাকে সম্পদ ধরবা, ডেবিট পাশে বসাবা। প্রাপ্তি লেখাটা দেখলেই এটাকে আয় ধরবা, ক্রেডিট পাশে বসাবা। প্রদত্ত লেখাটা দেখলে এটাকে ব্যয় ধরবা, এটাকে ডেবিট পাশে বসাবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো এই চারটা জিনিস বুঝতে পারছো কিনা? এটা নিয়ে কি তোমাদের আর কোনো সমস্যা হবে? বলো বুঝতে পারছো কিনা? প্রাপ্য মানে পাবো, সম্পদ। প্রাপ্তি মানে পেয়ে গেছি, আয়। প্রদত্ত মানে দিয়েছি, ব্যয়। প্রদেয় মানে দিব, দায়। তার মানে এই চারটা জিনিস, এই চারটা জিনিস আমাদের রেওয়া মিলে কিন্তু ব্যবহার হয়। তো আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে আমরা কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট এটা আমরা বসাইতে পারবো। কারণ সম্পদ আর ব্যয় ডেবিট পাশে, আয় দায় মালিকানা সত্ত্ব যেটা তাকে বৃদ্ধি করবে ওইটা ক্রেডিট পাশে বসবে। তাহলে এটা দেখে কিন্তু আমরা বসাইতে পারবো। কেমন? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে তোমাদেরকে রেওয়া মিল করার জন্য আরো কয়েকটা জিনিস আমি বুঝাই দিই। সেটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলো। সমন্বয় দুই প্রকার। এই সমন্বয়ের এন্ট্রিগুলোতে তোমাদের কিন্তু একটু ঝামেলা হয়, তাই না? এই যে দেখো, এই সমন্বয়ের এন্ট্রিগুলো দুই প্রকার। হ্যাঁ, সমন্বয় দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে বকেয়া। বলতো সমন্বয় কয় প্রকার? দুই প্রকার। আর সমন্বয় শব্দের অর্থ কিন্তু মিলকরণ। সমন্বয় শব্দের অর্থ কিন্তু মিলকরণ। আবারও বলতেছি, সমন্বয় শব্দের অর্থ কিন্তু মিলকরণ। সমন্বয় দুই প্রকার, সেটা হচ্ছে অগ্রিম আর বকেয়া। অগ্রিম আর বকেয়া আমরা বুঝতে পারি না যে অগ্রিম আর বকেয়ার মধ্যে পার্থক্যটা কি। অগ্রিম মানে আমি বেশি দিয়েছি, আর বকেয়া মানে এখনো দেই নাই, আমাকে দিতে হবে। এই যে দেখো, অগ্রিম আর বকেয়া কথাটা সবসময় কার সঙ্গে জড়িত হয় জানো? আয় আর ব্যয়ের সঙ্গে জড়িত থাকে। এই যে দেখো, অগ্রিম আর বকেয়া এটা কার সঙ্গে জড়িত হবে? আয় আর ব্যয়ের সঙ্গে। এই আয় আর ব্যয়কে আমরা কি হিসাব বলি? নামিক হিসাব বলি। আয় আর ব্যয়কে কি হিসাব বলি আমরা? নামিক হিসাব বলি। তাহলে এই যে দেখো, সমন্বয় দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে বকেয়া। এই অগ্রিম আর বকেয়া কথাটা এই দুইটার সঙ্গে জড়িত হয়। মানে আয়ের সঙ্গে একবার অগ্রিম আরেকবার বকেয়া থাকবে, ব্যয়ের সঙ্গে একবার অগ্রিম আরেকবার বকেয়া থাকবে। এবার এই জিনিসগুলোর মধ্যে কিছু আছে আমার জন্য চলতি সম্পদ, আবার কিছু আছে আমার জন্য চলতি দায়। তো কোনটা চলতি সম্পদ আর কোনটা চলতি দায় এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো আমি এই জায়গায় লিখতেছি আয় অগ্রিম। এই যে দেখো, আমি এই জায়গায় লিখলাম আয় অগ্রিম। এই যে দেখো, আয়ের সাথে অগ্রিম কথাটা একবার লিখলাম, তারপর আবার আমি লিখলাম আয় বকেয়া। এই যে দেখো, আয় বকেয়া। তার মানে আয়ের সাথে অগ্রিম কথাটা একবার লিখলাম,
এবং বকেয়া কথাটা একবার লিখলাম। এবার সেম আমি ব্যয়ের সাথে অগ্রিম কথাটা একবার লিখব। এই যে দেখো অগ্রিম কথাটা লিখব, আবার ব্যয়ের সাথে বকেয়া কথাটা লিখবো। এই যে দেখো এবার এই চারটা জিনিসের মধ্যে দুইটা হচ্ছে আমার জন্য সম্পদ আর দুইটা হচ্ছে আমাদের জন্য দায়। এই যে দেখো বলতো কোন দুইটা সম্পদ আর কোন দুইটা দায়? এই চারটা জিনিসের মধ্যে দুইটা হচ্ছে আমাদের জন্য সম্পদ আর দুইটা হচ্ছে আমাদের জন্য দায়। এখন আমাদেরকে বুঝতে হবে, এই যে দেখো আয় অগ্রিম এটার মানেটা আসলে কি? আয় অগ্রিম এটার মানে হচ্ছে আমি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে টাকাটা গ্রহণ করে ফেলছি। মনে করো আমি তোমাদেরকে না পড়িয়ে তোমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট মানে কোর্সের টাকা নিয়ে গেছি, তো আমি কি তোমাদেরকে পড়িয়েছি? আমি কি তোমাদেরকে সেবা দিয়েছি? না, সেবা দেইনি। কিন্তু না দিয়েই আমি তোমার কাছ থেকে অর্থটা গ্রহণ করে ফেলছি, তো আমি কিন্তু তোমাদের নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে এই যে দেখো আয় অগ্রিম এটা আমাদের জন্য একটা দায়। এই আয় অগ্রিমের কিন্তু আরেকটা নাম আছে জানো? এই আয় অগ্রিমের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। এই যে দেখো এই আয় অগ্রিমের আরেকটা নাম হচ্ছে কি? অনুপার্জিত আয়। আবারও বলতেছি অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কি? যেই আয়টা এখনো আমি উপার্জন করতে পারি নাই। তাহলে আয় অগ্রিম মানে হচ্ছে আমি সেবা দেই নাই কিন্তু টাকা নিয়ে গেছি, তাহলে আমি তার নিকট দায়বদ্ধ। তাহলে আয় অগ্রিম আমাদের জন্য দায়। আয় বকেয়া কি? আয় বকেয়া মানে হচ্ছে আমি সেবা দিছি কিন্তু টাকাটা এখনো পাই নাই। আমি যে সেবা দিছি আমি কিন্তু টাকাটা এখনো পাই নাই, তাহলে আমি তার কাছে টাকাটা পাবো, এটা আমার জন্য সম্পদ। তাহলে আয় বকেয়া আমার জন্য সম্পদ। ব্যয় অগ্রিম কি? ব্যয় অগ্রিম মানে হচ্ছে আমি ব্যবহার না করে, আমি ভোগ না করে আমি টাকাটা দিয়ে দিছি। যেমন বাড়িওয়ালার বাসাটা আমি ব্যবহার না করে ওই বাড়িওয়ালাকে আমি 5 মাসের 10 মাসের 3 মাসের ভাড়া একসাথে তাকে দিয়েছি, কিন্তু আমি কি একসাথে 5 মাস 3 মাস ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে এই যে দেখো আমি যে বেশি দিয়েছি ব্যবহার না করে, ওই টাকাটুকু আমার জন্য অগ্রিম। তাহলে ব্যয় অগ্রিম এটা আমার জন্য সম্পদ, কারণ তার কাছে টাকা জমা আছে। তারপর আসো ব্যয় বকেয়া। ব্যয় বকেয়া মানে কি? আমি সুবিধা ভোগ করছি, আমি ব্যবহার করছি, কিন্তু ওই ব্যক্তিকে আমি টাকা দেইনি। এবার মনে করো বাড়িওয়ালার বাসাটা তুমি ব্যবহার করছো কিন্তু তাকে টাকাটা দাও নাই, তাহলে ওই ব্যক্তির নিকট তুমি কি বদ্ধ? দায়বদ্ধ না? তাহলে ব্যয় বকেয়া আমাদের জন্য দায়। এবার আসো, এবার এটা বোঝার জন্য তুমি একটা ট্রিক্স নিতে পারো। যেমন শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষরের ভিতরে একটা মিল আছে, দেখছো? যদি এই মিলটা খুঁজে পাও তাহলে এটা চলতি দায়। বলতো মিল থাকলে কি? চলতি দায়। একটু কমেন্ট করে জানাবা। মিল থাকলে আমরা ধরে নিব চলতি দায়। তাহলে বলো মিল থাকলে কি? চলতি দায়। আর দায় সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে, এটাই তার নেচার। তাহলে মিল থাকলে চলতি দায়। বলো মিল থাকলে কি? চলতি দায়। আর যদি মিল না থাকে, এই যে দেখো অ ব ব অ, মিল নাই, তাহলে এই যে দেখো যদি মিল না থাকে তাহলে চলতি সম্পদ। মিল না থাকে তাহলে চলতি সম্পদ। মিল থাকলে দায় আর মিল না থাকলে কি? চলতি সম্পদ। আর অবশ্যই চলতি সম্পদ এটা রেওয়া মিলের কোথায় বসবে? অবশ্যই ডেবিট পাশে বসবে। তাহলে আয় বকেয়া এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। ব্যয় অগ্রিম এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো এই জায়গাটুকু যদি ভাই তুমি বুঝতে পারো, অনেক কিছু তুমি সমাধান করতে পারবা। কারণ এই সমন্বয়ের এন্ট্রিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে আমাদেরকে। তাই এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোনটা কি। হ্যাঁ, বলো বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাও তো বুঝতে পারছো এই জিনিসটা ক্লিয়ার? সমন্বয়ের জায়গাটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ওকে, এবার আমরা রেওয়া মিলটার ভিতরে চলে যাই। ওই প্রশ্নটার ভিতরে দেখো লেখা ছিল প্রাপ্য সুদ। মাত্রই কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি যে প্রাপ্য কথাটা থাকলে কি ধরবা। প্রাপ্য মানে এখনো পাই নাই, পাবো। তার মানে এই সুদের টাকাটা আমি এখনো পাই নাই, পাবো। এটা আমার জন্য চলতি সম্পদ। এই 4000 টাকা এটা রেওয়া মিলের কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। তাহলে আমি এই জায়গায় লিখবো প্রাপ্য সুদ। এই যে দেখো প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ আমি এখনো পাই নাই, পাবো। তার মানে এইটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। প্রাপ্য সুদ আমি এখনো পাই নাই, পাবো।
এবার আসো তারপরে উত্তোলন। উত্তোলন কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। মূলধন যদি ক্রেডিট পাশে বসে তাহলে উত্তোলন কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। উত্তোলন কয় হাজার? 3000 টাকা। তাহলে আমরা এটা রেওয়া মিলের কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। কেমন? উত্তোলন এটা ডেবিট পাশে বসবে। আচ্ছা তারপরে আসো আমরা দেখি কোথায় বসবে, বাকিগুলো কোথায় বসবে আমরা একটু দেখি। তারপরে আসো মজুদ পণ্য 1/1/2023, তার মানে এটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো আমরা 2023 সালের অঙ্কই কিন্তু করতেছি, তো এটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য। এই যে এটা প্রারম্ভিক মজুদ পণ্য। কিভাবে আমরা বুঝলাম এটা প্রারম্ভিক মজুদ পণ্য? এই যে দেখো 1/1/23, তার মানে 2023 সালের প্রথম মাসের প্রথম তারিখ, তার মানে এটা প্রারম্ভিক মজুদ পণ্য। নরমালি কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসে, নরমালি প্রারম্ভিক মজুদ পণ্য আসে, আর এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আর সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না নরমালি। কিন্তু যদি কোনো সৃজনশীল প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে নরমালি। ভালোভাবে বুঝো। এবার আসো আমি তোমাদেরকে আরো একটা জিনিস বুঝিয়ে দিই যে কোন জিনিসগুলো রেওয়া মিলে আসে না, কোন আইটেমগুলো রেওয়া মিলে আসে না। ভালো করে বুঝো। দেখো আমি আরো একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই কোন জিনিসগুলো রেওয়া মিলে আসবে না। যে সকল এন্ট্রি রেওয়া মিলে আসবে না, যে সকল এন্ট্রি রেওয়া মিলে আসবে না, এই যে দেখো প্রা টাকা বস্তু, প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু। তার মানে প্রা টাকা রেওয়া মিলে আসবে না, আর আসবে না কি? বস্তু। এই কথাটা একটু মনে রাখবা, প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু, প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু, এগুলো রেওয়া মিলে আসে না। প্রা টাকা বস্তু। এবার এই প্রা টাকার ভিতরে কোন কোন আইটেম গুলো বসে? এই যে দেখো এই প্রা টাকার ভিতরে প্রারম্ভিক সম্পদ আর দায়টা বসবে, যেমন প্রারম্ভিক হাতে নগদ। এই যে দেখো প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিকটা এইভাবেও থাকতে পারে, এই যে দেখো এইভাবেও থাকতে পারে। এবার আসো প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা এটাও রেওয়া মিলে আসবে না। তারপর প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব এটাও রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক প্রদেয় হিসাব, মানে এই জিনিসগুলোর সাথে প্রারম্ভিক থাকলে এগুলো রেওয়া মিলে আসে না। তারপরে প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত, এই যে দেখো এটাও রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক বিনিয়োগ, এই যে দেখো এইগুলো রেওয়া মিলে আসবে না। কিন্তু এই জিনিসগুলো যদি আবার সিঙ্গেল থাকে তাহলে এগুলো কিন্তু রেওয়া মিলে আসবে। এই যে দেখো শুধু হাতে নগদ, শুধু ব্যাংক জমা, শুধু প্রাপ্য হিসাব, মনে করো শুধু আছে ব্যাংক জমা, তাহলে এগুলো কিন্তু আবার রেওয়া মিলে আসবে। শুধু আছে হাতে নগদ, তাহলে এগুলো কিন্তু রেওয়া মিলে আসবে। শুধু আছে প্রাপ্য হিসাব, তাহলে এগুলো কিন্তু আসবে। কিন্তু এই জিনিসগুলোর সাথে যখন এই প্রারম্ভিক শব্দটা জড়িত থাকবে তখন এইগুলো কিন্তু রেওয়া মিলে আসবে না, এগুলো রেওয়া মিলের শত্রু। প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু। বলো প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু, যার কারণে এইগুলো রেওয়া মিল করার সময় আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না, এই দফাগুলো রেওয়া মিলে আসবে না। কেমন? অনেক সময় সৃজনশীলের কথে বলবে যে সকল এন্ট্রি বা যে সকল দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ বাইর করো, তখন এগুলো খুঁজে দেখবা আছে কিনা। এবার দেখো সবস্তু, সমানি কি? সমাপনী। বস্তু মানে কি? পণ্য। প্রামাণিক প্রারম্ভিক, তার মানে প্রারম্ভিক টাকা রিলেটেড এগুলো কিন্তু রেওয়া মিলে আসবে না। এবার সবস্তু সমানি সমাপনী, বস্তু মানে পণ্য, অর্থাৎ সমাপনী পণ্য রিলেটেড যেগুলো এগুলো রেওয়া মিলে আসবে না। যেমন সেগুলো কি কি একটু খেয়াল করো। এই যে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য একটু খেয়াল করো। সমাপনী মজুদ পণ্য, সমাপনীটাকে কিন্তু এইভাবে বুঝাইতে পারি, এই যে 31, 12, 23 এটাও সমাপনী হইতে পারে। তাহলে দেখো সমাপনী মজুদ পণ্য এটা রেওয়া মিলে আসবে না। আরেকটা জিনিস রেওয়া মিলে আসবে না, সেটা হচ্ছে সমাপনী মণিহারি। এই যে দেখো সমাপনী মণিহারি এটাও কিন্তু রেওয়া মিলে আসবে না। সমাপনী
সমাপনী মণিহারি, এটা রেও মিলে আসবে না। এই সমাপনী মণিহারির আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি, এই জিনিসগুলো কিন্তু রেও মিলে আসবে না। দেখো, সমাপনী মণিহারি রেও মিলে আসবে না। সমাপনী মণিহারি যেই কথা, অব্যবহৃত মণিহারি একই কথা। বলো তো বুঝতে পারছো কিনা কোন জিনিসগুলো রেও মিলে আসবে না? প্রা টাকা সবস্তু, প্রা টাকা সবস্তু রেও মিলের শত্রু। প্রা টাকা সবস্তু রেও মিলের শত্রু, এগুলো আসবে না। প্রা মানে প্রারম্ভিক, টাকা মানে প্রারম্ভিক টাকা রিলেটেড। এই যে দেখো, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, প্রারম্ভিক বিনিয়োগ, এগুলো আসবে না। কিন্তু এগুলো যদি সিঙ্গেল থাকে, শুধু হাতে নগদ, শুধু ব্যাংক জমা, শুধু প্রাপ্য হিসাব, শুধু প্রদেয় হিসাব, শুধু ব্যাংক জমা অতিরিক্ত, শুধু বিনিয়োগ, এগুলো যদি থাকে তাহলে এগুলো কিন্তু রেও মিলে আসবে। আর সব বস্তুর ভিতরে কি? সমাপনী মজুত পণ্য আর হচ্ছে সমাপনী মণিহারি। এবার আসো আমাদের এই প্রশ্নটাতে, দেখো কি বলছে, সমন্বিত ক্রয় দেওয়া আছে। এটা একটা ব্যতিক্রমধর্মী নিয়ম। যদি কোনো সৃজনশীল প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা থাকে, শুধুমাত্র ওই অঙ্কটার ক্ষেত্রেই রুলসটা ভিন্ন হবে। নরমালি কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসতো আর সমাপনী মজুত পণ্যটা আসতো না। এই যে এটা নরমালি আসতো না, এটা সমাপনী। কিন্তু এই সমন্বিত ক্রয় থাকার কারণে এখন কি হইব জানো? এই প্রারম্ভিক মজুত পণ্য আসবে না আর এই সমাপনী মজুত পণ্যটা তখন রেও মিলে আসবে। এটা শুধুমাত্র সমন্বিত ক্রয় থাকার কারণে। তাহলে আমরা এই প্রারম্ভিক মজুত পণ্যটা এই অঙ্কের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে পারবো না, শুধু এই অঙ্কটার ক্ষেত্রে, কারণ এই জায়গায় সমন্বিত ক্রয় আছে। এই সমন্বিত ক্রয় যদি না থাকতো, শুধু ক্রয় থাকতো, শুধু ক্রয় প্রশ্নে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসতো, সমাপনীটা আসতো না। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপর আসো ব্যাংক জমা অতিরিক্ত, তার সাথে দেওয়া আছে কি 31, 12, 23, তার মানে এটা সমাপনী ব্যাংক জমা, এটা রেও মিলে আসবে। সমাপনী ব্যাংক জমা রেও মিলে আসে কয় হাজার? 7,000। এবার আসো ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমাদের জন্য কি? ব্যাংক জমা অতিরিক্ত এটা আমাদের জন্য দায়। ব্যাংক জমা অতিরিক্ত এটা আমাদের জন্য কি? দায়, কারণ আমার ব্যাংকে যা ছিল তার থেকে বেশি আমি তুলে ফেলছি। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত, যেটাকে বলি উডি, উডি মানে ওভারড্রাফট। ওভারড্রাফট, জমার চেয়ে বেশি টাকা আমি তুলে ফেলছি, এটা ক্রেডিট পাশে বসবে, কারণ এটা দায়, এটা চলতি দায়, এই জন্য আমরা এটাকে ক্রেডিট পাশে বসাবো। কেমন? তারপরে আসো মজুত পণ্য 31, 12, 23, তার মানে এটা সমাপনী মজুত পণ্য, এটা রেও মিলে আনতে হবে, কারণ এই অঙ্কে সমন্বিত ক্রয় আছে। যদি সমন্বিত ক্রয় না থাকতো তাহলে সমাপনী মজুত পণ্য কিন্তু আমরা নিতে পারতাম না। যেহেতু সমন্বিত ক্রয় আছে, তার মানে সমাপনী মজুত পণ্য আমরা নিতে পারবো, তাই না? তাহলে সমাপনী মজুত পণ্য কোথায় বসবে? 22,000 ডেবিট পাশে বসবে। কেন ডেবিট পাশে বসবে? কারণ এটা আমার জন্য চলতি সম্পদ। তাহলে আমরা এই জায়গায় লিখবো সমজুত পণ্য, মানে সমাপনী মজুত পণ্য। এই যে দেখো সমাপনী মজুত পণ্য 22,000, এটা ডেবিট পাশে বসবে, কারণ এটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য কোন সম্পদ? চলতি সম্পদ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আসবে আসবাবপত্র, এই যে আসবাবপত্র 12,000। আসবাবপত্র কয় হাজার? 12,000। আসবাবপত্র এটা আমাদের জন্য সম্পদ, তো আমরা লিখবো আসবাবপত্র 12,000। তারপর আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে আয়কর। আয়কর মানে উত্তোলন। আয়কর মানে কি? উত্তোলন। যেহেতু এটা উত্তোলন, তাই এটা ডেবিট পাশে বসবে। এবার এইভাবে বসানোর পরে মোটামুটি সব শেষ। এবার আমরা দুই পক্ষের রেজাল্ট নামাবো। দুই পক্ষ যোগ করো, যোগ করলে যদি সমান হয় তাহলে বুঝবা যে তোমার অঙ্কটা সঠিক হয়ে গেছে। বলো যোগ করলে কত হয়? ক্রেডিট পাশে 30,000, 30,000-এর পরে আছে 21,000, তারপরে আছে 5,000, তারপরে আছে 7,000, যোগ করলে হবে 63,000। দেখো তো মিলি কিনা? 63,000 হয়েছে। তোমাদের 63,000 আসে কিনা একটু বলো। তারপরে আসো 20,000, তারপরে 4,000, তারপরে 3,000, তারপরে 22,000, তারপরে 12,000, তারপরে 2,000, 63,000। উভয় পাশ যেহেতু মিলে গেছে, তার মানে আমার রেও মিলটা সঠিক হয়ে গেছে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত আমাকে জানাবো। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এখন আর কথা বলতেছে না।
একজন স্যার আপনি সমন্বিত ক্রয় নিতে ভুলে গেছেন কি ভাই? এটা কি? এই যে সমন্বিত ক্রয়, এটা কি? এই যে সমন্বিত ক্রয়, আমি এটা কিভাবে ভুললাম? এই যে দেখেন, আপনি দেখতেছেন না তাহলে বলেন, বুঝতে পারছেন? একজন লিখছে আব্দুস সেলিম, স্যার আরেকবার বুঝান। স্যার প্লিজ আরেকবার বুঝান। আরেকবার কোন জায়গাটা বুঝাবো? দেখেন, এই যে সমন্বিত ক্রয় তো লিখলাম, এই যে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় ডেবিট পাশে বসবে। সমন্বিত ক্রয় কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। সমন্বিত ক্রয় কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। এবার এই জায়গায় আপনারা সিরিয়াল নাম্বারটা বসাই দিবেন, মানে ক্রমিক নাম্বারটা 1 2 3 4 এভাবে বসাই দিবেন। ওকে, হ্যাঁ আচ্ছা, এবার আসেন, আপনারা যে আসলে বোকা মানুষ, আপনারা যে বোকার স্বর্গে বসবাস করতেছেন, এইটাই এখন কেন ক্লাস? আরে ভাই এটা তো আগে থেকে বলে দিচ্ছি ক্লাস কখন নিব। হ্যাঁ, আপনারা তো আসলে আসেন তো মোবাইল নিয়ে, আসেন তো আসেন ফেসবুক নিয়ে, হ্যাঁ টিকটক নিয়ে পড়ে আসেন। পড়াশোনা করে লাভ আছে আপনাদের মিয়া? পড়াশোনা কারা করে? আপনারা পড়াশোনা কেন করবেন? ভালো রেজাল্টের দরকার নেই তো আপনাদের, তাই না? এই চিন্তাধারায় আছেন মনে হয় আপনারা সবাই। দেখেন ক্লাসের কোনো খবর নেই। আরে ভাই আরেকবার কোন জায়গাটা বুঝাবো সেটা বলতে হবে তো। আমি যে আরেকবার বুঝাবো সেটা কোন জায়গাটা বুঝাবো সেটা বলবা। স্যার উত্তোলন ক্রেডিট পাশে বসার কথা ছিল কিন্তু ডেবিট পাশে বসলো কেন? উত্তোলন ক্রেডিট পাশে কেন বসবে ভাই? উত্তোলন এটা ডেবিট পাশে বসবে, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। উত্তোলন এটা মালিকের নিজস্ব একটা ব্যয়, তাহলে এটা কেন ক্রেডিট পাশে বসবে? কোনোদিনও কি আপনি এরকম দাবেদা করছেন যে উত্তোলন ক্রেডিট? ভাই মূলধন ক্রেডিট পাশে বসবে, উত্তোলন ডেবিট পাশে বসবে। মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট। এটা কেমন আপনারা বলেন? আপনাদের পড়াশোনার অবস্থা খুবই বাজে। হ্যাঁ, এই যে উত্তোলন এটা ডেবিট পাশে বসবে। তারপরে আসেন মজুদ পণ্য, এটা প্রারম্ভিক, এটা এই রেওয়া মিলে আসবে না। না আসার কারণ এই অঙ্কে সমন্বিত ক্রয় আছে। সমন্বিত ক্রয় থাকলে ওই সৃজনশীলের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আসে না। ব্যাংক জমা অতিরিক্ত 31/12/23, এটা সমাপনী ব্যাংক জমা অতিরিক্ত, এটা দায়, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে। তারপরে মজুদ পণ্য এটা সমাপনী, এটা চলতি সম্পদ, এই জন্য এটা ডেবিট পাশে বসবে। শুধুমাত্র এই অঙ্কের জন্য সমাপনী মজুদ পণ্যটা আসবে, কারণ সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসে আর প্রারম্ভিক মজুদ পণ্য আসে না। ভাই কথাটা মাথায় রাখেন। হ্যাঁ, সমন্বিত ক্রয় থাকলে, সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে না, সমাপনী মজুদ পণ্য আসে। তারপরে আসবাবপত্র এটা সম্পদ, এই জন্য এটা ডেবিট পাশে বসবে। আয়কর এটা একটা উত্তোলন, এই জন্য এটা ডেবিট পাশে বসবে। এবার ডেবিট পাশে বসাই দেন, তাইলে রেওমিল মিলে যাবে। সমন্বিত ক্রয় এটাও ডেবিট পাশে বসবে, কারণ এটা ব্যয়। বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, এটা ক্রেডিট পাশে বসবে। মূলধন এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এটা ক্রেডিট পাশে বসবে। ক্রয় খতিয়ানের জার্মানি পাওনাদার, হ্যাঁ এটা আমাদের জন্য দায়, এটা ক্রেডিট পাশে বসবে। প্রাপ্য সুদ আমি এখনো পাই নাই, পাবো, এটা সম্পদ, ডেবিট পাশে বসবে। এই যে দেখেন আরো একবার লিখে দিছি কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, আর কোনটা আসবে না। এই যে এই অঙ্কে একটা আইটেম আসবে না, সেটা প্রারম্ভিক মজুদ পণ্য। না আসার কারণ এই অঙ্কে সমন্বিত ক্রয় আছে। তারপরে যদি না বুঝেন তাহলে আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, তাহলে আপনি অন্য কোনো ওয়ে অবলম্বন করেন, কারণ আমার কাছে আর কিছু নাই। উপযুক্ত লেনদেনগুলো হতে মোট চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বাইর করতে বলছে। দেখছেন, চলতি সম্পদ এবং চলতি দায়, এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবার দেখেন আমরা একটা ছক তৈরি করে নিই চলতি সম্পদ এবং চলতি দায়ের। আসেন আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের জন্য একটা ঘর করে নিব। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। আমরা ঘরে লিখবো কি? বিবরণ টাকা টাকা। আমরা এই জায়গায় লিখবো বিবরণ টাকা টাকা। লাস্টে জয়েন করবেন, তারপরে বলবেন যে আবার বুঝান। এটা কেমন না? আপনি ক্লাসের টাইম জানতে হবে তো, আমরা তো আগে পোস্ট করে দিয়েছি আমি কখন ক্লাস নিব। এই যে দেখেন আমি প্রথমে এই জায়গায় একটা হেডলাইন করব, চলতি সম্পদ। এবার চলতি সম্পদের যেই আইটেমগুলো আছে ওই আইটেমগুলো আমাকে খুঁজে বাহির করতে হবে, তারপরে ওই আইটেমগুলো আমি যোগ করে দিব। কেমন? তো দেখি তো এই অঙ্কের চলতি সম্পদের আইটেম কি কি আছে। এই অঙ্কটার মধ্যে চলতি সম্পদের আইটেমগুলো কি কি আছে আমরা একটু দেখিনি। এই যে দেখেন চলতি সম্পদের আইটেমগুলো কি কি আছে। এই যে দেখেন প্রাপ্য সুদ, এটা চলতি সম্পদ। প্রাপ্য সুদ,
4,000 টাকা, এটা চলতি সম্পদ। আর সমাপনী মজুদ পণ্য, এটা চলতি সম্পদ 22,000 টাকা। এই দুইটা প্রাপ্য সুদ আর সমাপনী মজুদ পণ্য, আর কিচ্ছু নেই। তাহলে এই দুইটাই লিখেন। এটা 24-এর একটা বোর্ড প্রশ্ন, দেখেন এত সহজ। প্রাপ্য সুদ, আমি একটু আগে বলছিলাম প্রাপ্য কথাটা থাকলেই এটা আমাদের জন্য চলতি সম্পদ। তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য 22,000 টাকা। তাহলে টোটাল কত? 26,000 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এটাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। এবার আসেন, এবার আমরা বাইর করব চলতি দায়। তাই এটা লেখার আগে আমি এই জায়গায় একটা হেডলাইন করব। এই যে দেখেন, এবার আমাকে খুঁজে বাইর করতে হবে চলতি দায় কি কি আছে। যেমন এই অঙ্কে ক্রয় খতিয়ানের জের আছে, ক্রয় খতিয়ানের জের। এই ক্রয় খতিয়ানের জের মানে কিন্তু পাওনাদার, এটা আগে তোমাকে বুঝতে হবে। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার, আর বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদার। তো ক্রয় খতিয়ানের জের যেহেতু এটা পাওনাদার, এই যে দেখেন কয় হাজার? 5,000। এটা আমাদের জন্য চলতি দায়। আরেকটা চলতি দায় আছে, সেটা হচ্ছে এই যে দেখেন ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমাদের জন্য কিন্তু দায়। তাহলে ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার লিখে দিলাম। তারপরে আমরা লিখব ব্যাংক জমা অতিরিক্ত। এই যে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, এই যে এটা আমার জন্য দায়। কেমন দায়? চলতি দায়। যোগ করলে হবে কত? 12,000 টাকা। ক্লোজ করে দিলাম। ওকে ফাইন। এবার বলেন চলতি সম্পদ আর চলতি দায় বুঝতে পারছেন কিনা? চলতি সম্পদ আর চলতি দায় বুঝতে পারছেন কিনা? স্যার একটা কোশ্চেন ছিল চ্যাপ্টার 10 থেকে, আর্থিক বিবরণী নির্ণয়ের সময় চলতি সম্পদ বের করার সময় নগদ তহবিল থেকে অতিরিক্ত মূলধন মাইনাস করা হয় কেন? আস্তাগফিরুল্লাহ, কেন মাইনাস করব? যদি মালিক অতিরিক্ত মূলধন আনে তাহলে এটা নগদ টাকার সাথে যোগ করে দিতে হবে। যদি অতিরিক্ত মূলধন আনে তাহলে সেটা নগদ টাকার সাথে যোগ করে দিতে হবে, মাইনাস না, যোগ করে দিতে হবে। আর মূলধনের সাথে যোগ করে দিতে হবে। কেমন? খেয়াল করবেন আপনারা, আমরা তো চ্যাপ্টার 10 আলোচনা করছি। এবার দেখেন আমরা আরো একটা প্রশ্ন আলোচনা করব। এই যে দেখেন, দেখছেন, দেখেন আরো একটা রেওয়া মিল আমরা আলোচনা করব। খুব দ্রুততার সহিত খেয়াল করবেন। আরো একটা প্রশ্ন, ইউনুস এন্ড ব্রাদার্সের 2021 সালের 30শে জুন তারিখে হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। অনেকগুলো এন্ট্রি দেওয়া, অনেকগুলো, এই পাশেও আছে এই পাশেও আছে। আসেন ক নম্বর প্রশ্নটা কি বলছে? যে সমস্ত উদ্বৃত্ত, এই যে দেখেন যে সকল উদ্বৃত্ত, এই যে দেখেন ইউনুস এন্ড ব্রাদার্সের রেওয়া মিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যেই এন্ট্রিগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেই এন্ট্রিগুলো কি? প্রশ্নটা স্ক্রিনশট দাও। যেই এন্ট্রিগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো কি কি? একটু আগে বলছিলাম প্রা টাকা বস্তু। একজনে প্রশ্ন করছে চলতি দায় বুঝি না। চলতি দায় যদি তুমি না বুঝো তাহলে আর কিচ্ছু করার নেই। ওকে ফাইন। চলতি দায় মানে হচ্ছে যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে। চলতি দায় কোনগুলো, চলতি সম্পদ কোনগুলো, এই নিয়ে আমার ইউটিউবে ক্লাস আছে, আপনি একটু দেখে নেন প্লিজ। আপনি কি এবার পরীক্ষার্থী, মানে এসএসসি 25-এর পরীক্ষার্থী, আমাকে একটু জানাবেন। যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, যদি আপনি বলেন যে চলতি দায় কি আপনি জানেন না, তাহলে আপনি যে পরীক্ষা দিবেন আপনি কি শিখলেন? তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেটা। এবার দেখেন কোন এন্ট্রিগুলো রেওয়া মিলে আসবে না। প্রা টাকা বস্তু, প্রা টাকা বস্তু রেওয়া মিলের সূত্র। এই যে দেখেন হাতে নগদ, এই যে দেখছেন হাতে নগদ, এটা কিন্তু প্রারম্ভিক। এই যে 1/7/20, এইটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, এটা রেওয়া মিলে আসবে না, এটা রেওয়া মিলে আসবে না, এটা প্রারম্ভিক হাতে নগদ। তারপরে দেখেন আর কি আসবে না, এই যে দেখেন মজুদ পণ্য 30/6/21, তার মানে এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এটাও আসবে না। তার মানে এই দুইটা আসবে না। এই 15,000 টাকা আর এই 25,000 টাকা যোগ করে দিলে ইন টোটাল কত হয়? 40,000 টাকা। এই 40,000 টাকার আইটেম রেওয়া মিলে আসবে না। এই 40,000 টাকার আইটেম রেওয়া মিলে আসবে না। এই যে দেখেন হাতে নগদ 15,000,
মজুদ পণ্য সমাপনী, সমাপনী মজুদ পণ্য, এটা রেওয়া মিলে আসে না। বলে স্যার একটু আগে তো সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে নিয়ে আসছেন, এই অঙ্কে কেন আনবেন না? ভাই ওই অঙ্কটাতে সমন্বিত ক্রয় ছিল, এই অঙ্কে কি সমন্বিত ক্রয় আছে? না, এই অঙ্কে শুধু ক্রয়। তো সমন্বিত ক্রয় থাকলে রুলসটা একটু ভিন্ন হবে, আর যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে রুলস নরমাল নিয়মে আগাবে। তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তাহলে এই অঙ্কে দুইটা জিনিস রেওয়া মিলে আসবে না, এই যে প্রারম্ভিক হাতে নগদ আর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। বলেন তো ক নাম্বারটা বুঝতে পারছেন কিনা? বলেন তো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? বলেন 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 এটা বুঝতে পারছেন কিনা? ক নাম্বারটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমি গ নাম্বারটা বুঝাচ্ছি, মানে রেওয়া মিলটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় ডেবিট ক্রেডিট লিখে দিচ্ছি যেন আপনারা তাড়াতাড়ি শেষ করতে পারি আপনাদেরকে। মূলধন এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে। প্রারম্ভিক হাতে নগদ এটা রেওয়া মিলে আসবে না। বেতন এটা আমাদের জন্য ব্যয়, ডেবিট পাশে বসবে। প্রদেয় হিসাব পাওনাদার, ক্রেডিট পাশে বসবে। একটু আগে বলছি প্রদেয় লেখাটা দেখলেই কোনো কথা নাই, এটা দায়, ক্রেডিট পাশে বসাবা। সুনাম এটা আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ, ডেবিট পাশে বসবে। সুনাম এটা আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। তারপরে সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট পাশে বসবে। এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। মনে রাখবা এটা ছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা কি জানো? যে সকল সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাই দিবা। যত প্রকার সঞ্চিতি লেখা দেখবা, সঞ্চিতি লেখা দেখলেই ক্রেডিট পাশে বসাই দিবা। শুধুমাত্র একটা সঞ্চিতি বাদে, সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে বাকি যত প্রকার সঞ্চিতি দেখবা তুমি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসা দিবা। কেমন? এটা মনে রাখতে পারো। 8% বিনিয়োগ, বিনিয়োগ এটা আমার জন্য সম্পদ, ডেবিট। বিনিয়োগ এটা দীর্ঘমেয়াদী সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। ক্রয়, ক্রয় করলে ব্যয় হয়, তাই এটা ডেবিট পাশে বসবে। ক্রয় করলে ব্যয় হয়, তাই এটা ডেবিট পাশে বসবে। এবার দেখেন ঋণের বকেয়া সুদ এটা আমার জন্য দায়, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে। ঋণের বকেয়া সুদ অর্থাৎ আমার ঋণের সুদ দেওয়ার কথা ছিল কিন্তু এটা বকেয়া হয়ে গেছে, তার মানে ব্যয় বকেয়া। ব্যয় বকেয়া একটু আগে না বুঝাইলাম, ব্যয় বকেয়া এটার মানে হচ্ছে আমার দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই, তাহলে এটা কি দায় না? ঋণের বকেয়া সুদ এটা দায়, এই জন্য ক্রেডিট পাশে বসবে। সুনাম কি অলিক সম্পদ? না, সুনাম হচ্ছে আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট এই জিনিসগুলো আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ, এইগুলো আমরা ডেবিট পাশে বসাবো। ওকে। বিনিয়োগের সুদ এটা আয়, আমি এক জায়গায় বিনিয়োগ করছি, ওই জায়গা থেকে আমি সুদ পাবো। বিনিয়োগের সুদ এটা আমার জন্য আয়, আয় কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বিনিয়োগের সুদ ওইটা আমার জন্য কি? আয়। তারপরে হাতে নগদ, এই যে 30/6/21 এটা সমাপনী হাতে নগদ, এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। আসবে না প্রারম্ভিক হাতে নগদ, কিন্তু সমাপনী হাতে নগদ আসবে। বকেয়া বাড়ি ভাড়া, বকেয়া বাড়ি ভাড়া এটা দায়। বাড়ি ভাড়া আমার জন্য ব্যয় ছিল, মানে দেওয়ার কথা ছিল, আমি দেই নাই, তাহলে আমাকে দিতে হবে, এটা দায়। এটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। মজুদ পণ্য সমাপনী এটা রেওয়া মিলে আসবে না, এটা রেওয়া মিলে আসবে না, বাদ। লভ্যাংশ প্রাপ্তি, প্রাপ্তি মানে পেয়ে গেছি, আয়, এটা ক্রেডিট পাশে বসবে। একটু আগে বলছি প্রাপ্তি লেখা দেখলেই কোনো কথা নেই, এটাকে আয় ধরবা। কেমন? আচ্ছা, ঋণ, ঋণ মানে দীর্ঘমেয়াদী দায়, ঋণ মানে দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিট পাশে বসবে। তারপরে বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, তাই এটা ক্রেডিট পাশে বসবে। বিক্রয় করলে আয় হয়, তাই এটা ক্রেডিট পাশে বসবে। তাহলে দেখেন কোনগুলো ডেবিট আর কোনগুলো ক্রেডিট পাশে বসবে, আমি এই জায়গায় দেখেন স্পষ্ট লিখে দিছি। বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? যদি কোনো এন্ট্রি নিয়ে আপনাদের ঝামেলা থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। স্যার জাবেদা কি ব্যাখ্যা দিতে হবে? যদি ব্যাখ্যা ব্যতীত বলে তাহলে দেওয়া লাগবে না, আর যদি না বলে তাহলে সবসময় ব্যাখ্যা দিতে হবে, মানে কারণ দিতে হবে। বলেন বলেন আমাকে একটু জানাবেন, আমাকে একটু জানাবেন প্লিজ, আমাকে একটু জানাবেন প্লিজ, আমাকে একটু জানাবেন প্লিজ। বলেন রেওয়া মিলটা কি বুঝতে পারছেন? রেওয়া মিলটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন রেওয়া মিলটা কি বুঝতে পারছেন? রেওয়া মিলটা কি বুঝতে পারছেন? রেওয়া মিলটা কি বুঝতে পারছেন?
কোনটা ডেবিট পাশে যাবে, কোনটা ক্রেডিট পাশে যাবে। এটা কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ, দ্রুত। তারপরে এই অঙ্কে দেখেন খ নম্বরে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বাইর করতে বলছে। চলতি সম্পদ আর চলতি দায়। ভাই চলতি সম্পদ কি? যেই সম্পদ থেকে আমি 1 বছরের বেশি সুবিধা ভোগ করতে পারবো না, ওইটা চলতি সম্পদ। আর চলতি সম্পদ আরেকটা নাম হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ। চলতি দায়, যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে, ওইটা চলতি দায়। চলতি দায়ের আরেকটা নাম কি? স্বল্পমেয়াদী দায়। এবার এই জায়গার মধ্যে খুঁজেন। হ্যাঁ, ধন্যবাদ রিফাতুল ইসলাম রাফসান, খুব সুন্দর করে তুমি একটা কমেন্ট করে সবাইকে বুঝিয়ে দিয়েছো। যাদের বেসিক গুলো নিয়ে একটু প্রবলেম আছে, তোমরা ইউটিউব থেকে ধারাবাহিকভাবে আমাদের আগের ক্লাসগুলো করো, এনাফ, এটাই এনাফ, যথেষ্ট। আর আমি তো এখন বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে পরীক্ষার আগে সবগুলো কমপ্লিট করে দিব। প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড কোশ্চেন আমি তোমাদের পরীক্ষার আগে আমরা ধাপে ধাপে কমপ্লিট করে দিব। হ্যাঁ, তো এই গ্রুপে মেম্বার গুলো বাড়াও, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে অ্যাড করো। আর যাদের বেসিক নিয়ে প্রবলেম, তোমরা ইউটিউবে একটু বেসিকের ক্লাসগুলো দেখো, তাইলে হবে। এবার আসো, চলতি সম্পদ এবং চলতি দায় বাইর করতে বলছে। তো আমরা চলতি সম্পদগুলো কি কি আছে একটু খুঁজে বাইর করি। হ্যাঁ, যেমন এই জায়গায় চলতি সম্পদ হচ্ছে এই যে দেখো হাতে নগদ। তবে হাতে নগদ তুমি কোনটা নিবা জানো? সমাপনীটা। এইটা আমাদের জন্য চলতি সম্পদ, এই যে। তারপরে আছে কি? মজুদ পণ্য, এই যে মজুদ পণ্য, এইটাও আমাদের জন্য চলতি সম্পদ, এই যে এটাও আমাদের জন্য চলতি সম্পদ। মজুদ পণ্য, এটা আমাদের জন্য চলতি সম্পদ। হ্যাঁ, তোমরা অনেকে যেটা করতে চাও, সুনাম, এটাকে চলতি সম্পদ দিও না। বিনিয়োগ, এটাও চলতি সম্পদ না। সুনাম এটা হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। বিনিয়োগ এটা দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। এবার আসো, এই দুইটাই চলতি সম্পদ। এবার চলতি দায় কোনগুলো? এই যে প্রদেয় হিসাব, এটা চলতি দায়, এই যে এটা চলতি দায়, প্রদেয় হিসাব। তারপরে আর কোনটা চলতি দায়? এই যে দেখো, এই যে ঋণের বকেয়া সুদ, এইটাও চলতি দায়। ঋণের বকেয়া সুদ, এটাও চলতি দায়। এইগুলোই চলতি দায়। আরেকটা আছে যে বকেয়া বাড়ি ভাড়া, এটাও চলতি দায়। এই যে দেখো বকেয়া বাড়ি ভাড়া, এটাও চলতি দায়। দেখছো, চলতি দায় তিনটা। প্রদেয় হিসাব মানে পাওনাদার, হ্যাঁ, ঋণের বকেয়া সুদ মানে খরচ বকেয়া, এই জন্য এটা চলতি দায়। বকেয়া বাড়ি ভাড়া, এটাও চলতি দায়। ঠিক আছে, ঋণ এটাকে চলতি দায় ধরিও না। ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়, ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়, তাই এটাকে কখনো কি করা যাবে না? চলতি দায় হিসাবে ধরা যাবে না। বলো তো বুঝতে পারছো কিনা? তোমাদের রেওয়ামিল থেকে যে কোশ্চেন আসবে এগুলো ছোট হবে। এই যে ইউনুস ব্রাদার্সের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ চাইছে। ও, সমাপনী সম্পদ আর দায়ের পরিমাণ চাইছে। সরি, আমি ভাবছিলাম চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ, না। এই জায়গায় সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ চাইছে। তাহলে তোমাকে কি করতে হবে? যত সম্পদ আছে সবগুলো সম্পদ নিয়ে আসতে হবে, যত দায় আছে সবগুলো দায় নিয়ে আসতে হবে। কেমন? তাহলে আরেকবার বুঝিয়ে দেই কোনগুলো সম্পদ আর কোনগুলো দায়। সমাপনী সম্পদ বলার কারণে সব ধরনের সম্পদ আসবে। যেমন কি কি? এই যে দেখো সুনাম, এটা সম্পদ আসবে, এটা অস্পর্শনীয় আসবে। বিনিয়োগ, এটাও সম্পদের ঘরে আসবে। তারপরে আসো আর কোনটা? এই যে হাতে নগদ, এটাও সম্পদের ঘরে আসবে। তারপরে মজুদ পণ্য সমাপনী, এটাও সম্পদের ঘরে আসবে। ওকে, 4টা জিনিস আসবে। তারপরে আসো দায়ের ঘরে কি কি আসবে? এই যে প্রদেয় হিসাব, এটা দায়। তারপরে আর কোনটা আসবে দায়ের ঘরে? দেখো এই যে ঋণের বকেয়া সুদ, এটা দায়। ঋণের বকেয়া সুদ এটা হচ্ছে চলতি দায়, এটা আসবে, যেই দায় হোক আসবে, যেহেতু সমাপনী দায় বলছে। বকেয়া বাড়ি ভাড়া, এটা চলতি দায়, এটাও আসবে। তারপর হচ্ছে ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়, এটাও কিন্তু আসবে। কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু চলতি দায় বাইর করতে বলে না, এই জায়গায় বাইর করতে বলছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। তার মানে সমাপনী সম্পদ বললে সব সম্পদ আসবে, আর সমাপনী দায় বললে সব ধরনের দায় আসবে। বলো বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছো কিনা বলো? 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 ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আরো বোর্ড প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব। কেমন? এই যে দেখো আরো অনেকগুলো বোর্ড প্রশ্ন আসছে, এগুলো ইনশাল্লাহ আমি সমাধান করে দিব। হ্যাঁ, ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।